Welcome, my dear students. আজকে আমরা পড়ব ধারকত্ব। ধরি কোনো পরিবাহীতে কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে তার বিভবের পরিমাণ বৃদ্ধি পেল ভি। তাহলে এই দুটো রাশি পরস্পর সমানুপাতিক এবং এখান থেকে আমরা সমান সমান করার জন্য একটি ধ্রুবক নেব সি। এই সিকে বলা হচ্ছে পরিবাহীর ধারকত্ব। এখান থেকে আমরা লিখতে পারি সি সমান সমান কিউ বাই ভি, অর্থাৎ পরিবাহীর ধারকত্ব হল আধানের পরিমাণ বাই বিভব বৃদ্ধি। যদি ভি ইকুয়াল টু 1 হয় তবে সি সমান সমান কিউ হয়। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন, সেই আধানের পরিমাণকে ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। এটা হলো ধারকত্বের সংজ্ঞা। পরিবাহীর ধারকত্ব কি কি বিষয়ের উপরে নির্ভর করে? পরিবাহীর ধারকত্ব 4টা বিষয়ের উপরে নির্ভর করে। 1 নাম্বার, পরিবাহীর আকৃতি। 2 নাম্বার, ক্ষেত্রফল। 3 নাম্বার, পার্শ্বস্থ মাধ্যম। ও 4 নাম্বার, কোনো পরিবাহীর উপস্থিতি। এবার পড়ব ধারকত্বের একক। প্রথমে সিজিএস একক। সিজিএস একক হলো ইএসইউ একক, বা একে আমরা বলবো স্ট্যাট ফ্যারাড। আমরা জানি ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি। যদি কিউ এর মান 1 ইএসইউ এবং ভি অর্থাৎ বিভব 1 ইএসইউ হয়, তবে এই সমীকরণে কিউ এবং ভি এর এই মানগুলো বসালে আমরা পাবো সি ইকুয়াল টু 1 ইএসইউ ধারকত্ব। একেই আমরা 1 স্ট্যাট ফ্যারাড বলতে পারি। এবার এসআই একক। এসআই একক হলো ফ্যারাড, সংক্ষেপে এফ। একই রকম ভাবে এই সম্পর্কে কিউ ইকুয়াল টু 1 কুলম এবং ভি ইকুয়াল টু 1 ভোল্ট, তাহলে সি ইকুয়াল টু হবে 1 ফ্যারাড। অর্থাৎ 1 ফ্যারাড সমান সমান 1 কুলম বাই 1 ভোল্ট। এবার 1 ইএসইউ ধারকত্বের সংজ্ঞা তাহলে আমরা কিভাবে দেব? কোনো পরিবাহীতে 1 ইএসইউ আধান দিলে যদি বিভব 1 ইএসইউ বৃদ্ধি পায়, তাহলে সেই পরিবাহীর ধারকত্ব 1 ইএসইউ ধারকত্ব বা 1 স্ট্যাট ফ্যারাড। একই রকম ভাবে এসআই পদ্ধতিতে 1 ফ্যারাডের সংজ্ঞা হলো কোনো পরিবাহীতে 1 কুলম আধান দিলে যদি ওই পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায়, তবে আমরা বলবো ওই পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড। এই হলো দুটো একক। এবার ইএসইউ একক এবং ফ্যারাড বা এসআই একক, এই দুটো এককের সম্পর্ক।
আমরা জানি 1 ফ্যারাড মানে 1 কুলম বাই 1 ভোল্ট। এবার 1 কুলম মানে হলো ইএসইউ এককে 3 × 10⁹ ইএসইউ আধান, এবং 1 ভোল্ট মানে 1 বাই 300 ইএসইউ। তাহলে এটা ক্যালকুলেশন করলে ইএসইউ ধারকত্ব বা 9 × 10⁻11 স্ট্যাকড ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড এবং স্ট্যাকড ফ্যারাডের মধ্যে এটা হলো সম্পর্ক। 1 ফ্যারাড সমান সমান 9 × 10⁻11 স্ট্যাকড ফ্যারাড। এই সম্পর্কটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এছাড়া ফ্যারাড একটি বড় একক, সেজন্য মাইক্রো ফ্যারাড এটা একটা একক এবং পিকো ফ্যারাড এটা আরেকটি একক। 1 মাইক্রো ফ্যারাড মানে 10⁻⁻6 ফ্যারাড, আর 1 পিকো ফ্যারাড মানে 10⁻⁻12 ফ্যারাড। এই দুটো সম্পর্ক আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা পড়ব ধারকত্ব সি এর মাত্রা। সম্পর্ক থেকেই আমরা এটা করতে পারি। সি মানে কিউ বাই ভি, আবার ভি মানে ডব্লিউ মানে কৃতকার্য বাই কিউ, তাহলে কিউটা উপরে উঠে গেল, তাহলে কিউ স্কোয়ার বাই ডব্লিউ। তাহলে সি এর মাত্রা হতে হবে কিউ স্কোয়ারের মাত্রা, অর্থাৎ আধানের স্কোয়ারের মাত্রা বাই নিচে কার্যের মাত্রা। আধানের মাত্রা আই টি, তাহলে এখানে হবে আই স্কোয়ার টি স্কোয়ার, আর নিচে কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি⁻²। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাত্রাটা কি দাঁড়াচ্ছে, m⁻⁻1 l⁻², t⁻4 এবং আই স্কোয়ার। এটা হলো ধারকত্বের মাত্রা। এবার আমরা পড়ব পরিবাহী গোলকের ধারকত্ব। ধরে নিই একটি গোলীয় আহিত পরিবাহী রয়েছে, যে পরিবাহীকে আমরা কিউ পরিমাণ আধান দিয়ে আহিত করেছি। এক্ষেত্রে আমরা জানি যে ধরে নেওয়া যায় সমস্ত আধান সেই গোলকের কেন্দ্রে রয়েছে। তাহলে এটা হলো একটা পরিবাহী গোলক। ধরে নাও এই পরিবাহী গোলকের ব্যাসার্ধ আর। তাহলে একে যদি কিউ পরিমাণ আধান দিয়ে আহিত করা হয়, আমরা যদি ধরে নিই যে আধানটা এখানে কেন্দ্রবিন্দুতে রয়েছে, তাহলে এই পরিবাহী গোলকের বিভব, আমরা পৃষ্ঠে যদি বিভব ভি ধরি, পরিবাহী গোলকের পৃষ্ঠে ভি, তাহলে সেই বিভবের রাশিমালা হবে 1/4πε0 আধান হচ্ছে কিউ বাই এর ব্যাসার্ধটা হলো আর। তাহলে ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এখানে আমরা যদি ভি এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা পাবো 4πε0 আর। যেহেতু কিউ কিউ কেটে যাবে, এটা উপরে উঠে যাবে। এটাই হলো একটা পরিবাহী গোলকের ধারকত্ব এসআই এককে। 1/4πε0 তার মান হচ্ছে আমরা জানি, সেই মানটা 9 × 10⁹। সেক্ষেত্রে 4πε0 একটি মান হবে, সেই মানটা বসিয়ে দিলে আমরা সি এর মানটা নির্ণয় করতে পারবো। এবার যদি সিজিএস এককে এই ধারকত্বের রাশিমালাটা নির্ণয় করতে হয়, তাহলে ε0 কে 1/4π দিয়ে প্রতিস্থাপিত করব। তাহলে 4π কেটে গেলে ধারকত্বের মানটা শুধু ওই পরিবাহী গোলকের ব্যাসার্ধ আর এর সাথে সমান হচ্ছে। মনে করো কোন একটা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে আমরা ওই পরিবাহী গোলকের ধারকত্বটাকেও বলতে পারবো 10 ইএসইউ ধারকত্ব বা 10 স্ট্যাট ফ্যারাড। এই হলো পরিবাহী গোলকের ধারকত্ব। এবার আমরা পড়ব আহিত পরিবাহীর স্থিতিশক্তি।
ধরে নাও এটা একটা আহিত পরিবাহী, একে কিউ পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে আমরা জানি কিছু পরিমাণ আধান দিলে এর বিভবের বৃদ্ধি ঘটে, এবং আমরা এও ধরে নিলাম এই পরিবাহীর ধারকত্ব সি। এক্ষেত্রে আমরা কিউ পরিমাণ আধান একবারে না দিয়ে একটু একটু করে দেব। তাহলে প্রথমে এর আধান ছিল 0, তখন ওর বিভবটাও হবে 0, এবং যখন কিউ পরিমাণ আধান দেওয়া হলো তখন বিভবটা হলো ভি। তাহলে আমরা এক্ষেত্রে ধরতে পারি যে এই কিউ পরিমাণ আধান দেওয়ার সময় এই পরিবাহীর একটা গড় বিভব ছিল, সেটা হলো 0 প্লাস ভি বাই 2, অর্থাৎ ভি বাই 2। এবং এই আধান দেওয়ার ফলে একটা কার্য সম্পাদন করতে হয়, এবং সেই কার্য এই পরিবাহীতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে আমরা এবার আহিত পরিবাহীর স্থিতিশক্তির রাশিমালাটা নির্ণয় করব। আমরা জানি কৃতকার্য নির্ণয় করার জন্য গড় বিভবের মানকে আধান দিয়ে গুণ করতে হবে, তাহলে কার্য নির্ণয় করতে পারব। তাহলে কৃতকার্য সমান সমান এক্ষেত্রে গড় বিভব ইন্টু আধান। গড় বিভব ভি বাই 2 এবং আধান হলো কিউ। এটাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা জানি যে কিউ ইকুয়াল টু সিভি, তাহলে কিউ এর জায়গায় যদি সিভি বসিয়ে দিই তাহলে স্থিতিশক্তির একটি রাশিমালা পেলাম হাফ সি ভি স্কোয়ার। আবার এই রাশিমালাটা একটু অন্যরকম ভাবেও আমরা লিখতে পারি। এখানে ভি এর মানটা কিউ বাই সি, এটাও যদি এখানে বসিয়ে দিই তাহলে কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, একটা সি কেটে যাবে, তাহলে আরেকটি রাশিমালা পাবো কিউ স্কোয়ার বাই 2c। তাহলে এই রাশিটাও আমাদেরকে মনে রাখতে হবে, এই রাশিমালাটাও আমাদেরকে মনে রাখতে হবে। এই হলো আহিত পরিবাহীর স্থিতিশক্তি। যদি সিজিএস পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করি তাহলে কিউ ইউএসইউ এককে হবে, সি ইএসইউ এককে হবে, সেক্ষেত্রে কৃতকার্যটাও আর এককে বেরোবে। আর যদি আধানের একক কুলম, ধারকত্বের একক ফ্যারাড ইউজ করা হয় তাহলে কৃতকার্য বা স্থিতিশক্তির এককটা জুল এককে হবে। এবার আমরা করব সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। ধরে নাও এরকম দুটি অন্তরিত পরিবাহী রয়েছে, এই পরিবাহীর ধারকত্ব C1, এই পরিবাহীর ধারকত্ব C2। কিউ পরিমাণ আধান আমি এই দুটো পরিবাহীকে দেব এবং এই দুটো পরিবাহীকে একটা সরু তার দিয়ে যুক্ত করব। তাহলে মোট যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয় সেই কিউ পরিমাণ আধান এই দুটি পরিবাহীর মধ্যে বণ্টিত হবে। ধরা যাক এই পরিবাহীতে Q1 পরিমাণ এবং এই পরিবাহীতে Q2 পরিমাণ আধান প্রাপ্ত হলো। তাহলে মোট আধান Q হচ্ছে Q1 প্লাস Q2। এবার যেহেতু দুটো পরিবাহী একটি তার দিয়ে পরস্পরের সাথে সংযুক্ত, তাহলে কিছুক্ষণের মধ্যেই এই দুটো পরিবাহীরই একটি কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব হবে। ধরা যাক সেই সাধারণ বিভব হলো ভি। প্রথমে আমরা এই সাধারণ বিভব ভি এর মান নির্ণয় করব। আমাদের এই টপিকটার যেটা মূল বিষয়বস্তু সেটা হলো আধান বণ্টিত যে হবে তাহলে Q1 এবং Q2 অনুপাতটা কি হবে সেটাই আমাদের আলোচ্য বিষয়। কিসের উপরে নির্ভর করছে এই আধান বন্টনটা? তাহলে আমরা প্রথম
যে পরিবাহী রয়েছে সেই প্রথম পরিবাহীর ধারকত্ব C1 লিখতে পারি Q1 বাই ভি। একই রকম ভাবে দ্বিতীয় পরিবাহীর ধারকত্ব লিখতে পারি Q2 বাই ভি। কিন্তু ভি এর মান না নির্ণয় করতে পারলে আমরা অবশ্যই Q1 এর মানটাও নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদের প্রথমে সাধারণ বিভব ভি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব ভি ইকুয়াল টু, প্রথম পরিবাহীর ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব, কিউ ইকুয়াল টু সিভি। তাহলে ভি হচ্ছে কিউ বাই সি। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে Q1 এবং তার ধারকত্ব C1। দ্বিতীয় পরিবাহীরও বিভব একই হবে, তাহলে ইকুয়াল টু লিখবো, কিন্তু দ্বিতীয় পরিবাহীতে আধান গিয়েছে Q2 এবং তার ধারকত্ব C2। এবার এই জিনিসটাকে আমরা এখানে লিখতে পারি, এটা ইকুয়াল টু Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। এটা লেখাই যেতে পারে, একটা পাটিগণিতের নিয়ম। এবার যেহেতু Q ইকুয়াল টু Q1 প্লাস Q2, তাহলে V ইকুয়াল টু Q বাই C1 প্লাস C2। এইবার আমাদের সাধারণ বিভবের মানটা বের হয়ে গেল। তাহলে আমরা এই দুটো পরিবাহীর আলাদা করে আধানের মানগুলো লিখতে পারি বা নির্ণয় করতে পারি। তাহলে মনে রাখো Q বাই C1 প্লাস C2। তাহলে প্রথম পরিবাহীর আধান Q1 ইকুয়াল টু C1 V। তাহলে C1 V এর মানটা আমরা কি লিখলাম, Q বাই C1 প্লাস C2। এটা হলো প্রথম মান। একই রকম ভাবে দ্বিতীয় পরিবাহী Q2 হবে C2 Q বাই C1 প্লাস C2। এটাই আমাদের বের করতে হবে। তাহলে ফাইনালি আমরা এই দুটো আধানের অনুপাত নির্ণয় করব। তাহলে Q1 এর মান এবং Q2 এর মান এদেরকে পরস্পরকে আমি এভাবে ভাগ করে দিলাম। তাহলে দেখো, বুঝতে পারছো এইটা এটা সেম এবং এটা সেম, তাহলে এগুলো থাকছে না। তাহলে Q1 বাই Q2 হবে C1 বাই C2। অর্থাৎ এটাই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই দুটি পরিবাহী যে পরিমাণ আধান পাবে তাদের অনুপাত তাদেরই ধারকত্বের অনুপাতের সমান, বা বলতে পারো ধারকত্বের সমানুপাতিক। যার ধারকত্ব যতটুকু সে ঠিক ততটুকুই আধান গ্রহণ করবে। এবার যদি দুটো পরিবাহীরই ধারকত্ব সমান সমান হয়ে যায়, মনে করো C1 ইকুয়াল টু C2, তাহলে Q1 ইকুয়াল টু Q2। তার মানে মোট আধান যেটা ছিল Q, সেটা সমানভাবে এই দুটো পরিবাহীর মধ্যে বিভক্ত হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। এবার আমরা সিজিএস পদ্ধতিতে যদি ধারকত্ব C1 ইকুয়াল টু R1 এবং C2 ইকুয়াল টু R2 বলি, অর্থাৎ R1 R2 হচ্ছে এই দুটি পরিবাহী, গোলীয় যদি হয় তাদের ব্যাসার্ধ, তাহলে এখান থেকে আমরা আধানের অনুপাতটাকে তাদের ব্যাসার্ধের অনুপাতের সমান এটাও বলতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, যে ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। আরেকটি বিষয় আমাদের এখানে একটু জানতে হবে, সেটা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। খুবই সহজ বিষয়টা আমরা পড়েছি। প্রথম পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব হলো মোট আধান Q1 বাই ওই গোলকের বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল 4πr1 স্কয়ার। একই রকম ভাবে দ্বিতীয় পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব Q2 বাই 4πr2 স্কয়ার। এখানে যদি তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো, তাহলে এটা দেখতেই পাচ্ছ যেহেতু নিচে রয়েছে, তাহলে আমরা এখানে বসিয়ে দিই মানগুলো। নিচে থাকার জন্য 4π4πটা কেটে যাবে। এবার Q1 আর Q2 এর অনুপাতটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম, R1 বাই R2। 4π4π কেটে গেল, উপরে একটা R2 স্কয়ার, নিচে একটা R1 স্কয়ার, তাহলে একটা করে কেটে যাবে। তাহলে দেখো আমরা পেলাম R2 বাই R1। তাহলে
আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কিন্তু পরিবাহী গোলক দুটির ব্যাসার্ধের অনুপাতের ব্যস্ত অনুপাত, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এই হলো সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। এখান থেকে কি কি বের করতে হচ্ছে? তাহলে 1 নম্বর হলো এই Q1 এবং Q2 এদের অনুপাত নির্ণয় করা ধারকত্বের সাপেক্ষে, ব্যাসার্ধের সাপেক্ষে, এবং তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করা ব্যাসার্ধের সাপেক্ষে। এর আগে আমরা পড়লাম সমবিভবযুক্ত দুটো পরিবাহীর মধ্যে আধান বন্টন। এবার পড়ব ভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহী, তাদের মধ্যে আধান বন্টন। ধরে নাও এটা একটা পরিবাহী A, এটা আরেকটা পরিবাহী B। এর ধারকত্ব C1 এবং এই পরিবাহীর ধারকত্ব C2। এই অবস্থায় আলাদাভাবে এই পরিবাহীকে আমি Q1 পরিমাণ আধান এবং এই পরিবাহীকে Q2 পরিমাণ আধান দিলাম। তাহলে A পরিবাহীর বিভব V1 ইকুয়াল টু কি লিখতে পারি? Q1 বাই C1। একই রকম ভাবে B পরিবাহীর বিভব V2 লিখতে পারি Q2 বাই C2। তাহলে আধানের পরিমাণটা কি কি হচ্ছে? C1 V1, C2 V2। তাহলে মোট আধান কত? Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। তার মানে Q ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2। এই হলো এই অবস্থায় এই দুটি পরিবাহীর মোট আধান। এবার আমরা এই দুটি পরিবাহীকে একটি তার দিয়ে যুক্ত করব, এবং যদি আমরা ধরে নিই যে এই পরিবাহীর বিভব অপেক্ষা বেশি, তাহলে কিছু আধানের বন্টন হবে। এখান থেকে কিছু আধান এখানে চলে যাবে, ধনাত্মক আধান এইখান থেকে এখানে যাবে, এবং আধান বন্টন হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই দুটি পরিবাহী একটি সাধারণ বিভব ধরো V প্রাপ্ত হবে, অর্থাৎ দুটোই একই বিভবে চলে আসবে। তো আমাদেরও এখানে একই রকম ভাবে সাধারণ বিভবের রাশিমালাটা আগে নির্ণয় করতে হবে। সেটা করার জন্য আমরা কি করবো? এবার দেখো, এটা আমাদের থাকলো, এটা হলো এই সংযোগের আগে মোট আধান। এবার আমরা সংযোগ হওয়ার পর মোট আধানটা বের করব। তো আমরা ধরে নিলাম যে সাধারণ বিভব প্রাপ্ত হওয়ার পরে A পরিবাহীতে এখন আধান রয়েছে Q1 এবং B পরিবাহীতে আধান রয়েছে Q2। এগুলো কিন্তু আলাদা মান। তাহলে Q1 ইকুয়াল টু লিখতে পারি ওই পরিবাহীর ধারকত্ব C1 এবং সাধারণ বিভব যেটা প্রাপ্ত হবে V, একই রকম ভাবে C2 V। তাহলে একই রকম ভাবে মোট আধান আমরা কি লিখতে পারি? Q1 প্লাস Q2 ইকুয়াল টু C1 V প্লাস C2 V। এখান থেকে V কমন নিলে C1 প্লাস C2, এটা হলো বন্টন হওয়ার পরে দুটো পরিবাহীর মোট আধান। কিন্তু খেয়াল রাখতে হবে, আমি কিন্তু প্রথমে Q1 এবং Q2 আধান দিয়েছিলাম, বন্টন হওয়ার পরে কিন্তু এই আধানগুলি বন্টিত হয়ে যাবে, কিন্তু আধানের পরিমাণগুলো এক একটি পরিবাহীতে আলাদা আলাদা হবে। কিন্তু মোট আধানের মান কিন্তু আগের যা মান ছিল, অর্থাৎ এটা এর সাথে সমান হবে। তাহলে আমরা এই রাশিমালা এবং এই রাশিমালাকে ইকুয়েট করে দিতে পারি। তাহলে যদি আমি ইকুয়েট করে দিই, তাহলে কি হচ্ছে? V C1 প্লাস C2 ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2। এখান থেকে সাধারণ বিভবের রাশিমালাটা আমরা পেয়ে যাব। অঙ্ক করার জন্য আমাদের কখনো কখনো এই রাশিমালাটার প্রয়োজন হতে পারে, সেজন্য এটাকে আমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা
আরেকটি জিনিস বের করব, সেটা হলো এই পরিবাহী থেকে এই পরিবাহীতে যদি আধান সরবরাহ হয়, তাহলে ধরে নিলাম এই পরিবাহী যে পরিমাণ আধান বর্জন করেছে সেটা হলো Q1 ড্যাশ। তাহলে Q1 ড্যাশটা কত হবে? আগে কতটুকু আধান ছিল? Q1। সংযোগ হওয়ার পরে আধান কত? Q1, ছোট হাতের Q1। তাহলে এই যে আধান দুটির বিয়োগফল, সেই পরিমাণ আধানই তাহলে এই পরিবাহী থেকে বি পরিবাহীতে গিয়েছে, অর্থাৎ এই পরিবাহী দ্বারা বর্জিত আধানের পরিমাণ। তাহলে Q1 মানে মনে আছে কিনা মনে নেই, C1 V1 ছিল, কারণ তখন আলাদাভাবে এর বিভব ছিল V1 আর এর বিভব ছিল V2, কিন্তু সংযোগের পরে দুটো বিভব মিলিয়ে একটা সাধারণ বিভব এখন V রয়েছে। আর এই Q1টা হচ্ছে C1 V। এবার এখানে আমরা কি করব, এই যে সাধারণ বিভব V, এই রাশিমালাটার মানটা এখানে বসিয়ে দেব। এবং এই ক্যালকুলেশনটা আমরা একটু লসাগু করব। একটা ক্যালকুলেশন আমি করে দেখিয়ে দিচ্ছি। লসাগু হবে C1 প্লাস C2, তাহলে এখানে হচ্ছে C1 স্কোয়ার V1 প্লাস C1 C2 V1 মাইনাস C1 স্কোয়ার V1 মাইনাস C1 C2 V2। এটা কেটে যাচ্ছে, তাহলে Q1 ড্যাশের মান কত হচ্ছে? C1 C2 কমন নিলে V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। একই রকম ভাবে বি বস্তু কতটুকু আধান গ্রহণ করলো সেটা যদি আমরা বের করি, Q2 ড্যাশ এটাকে নাম দিলাম, সেটা তাহলে আমরা কি করে বের করব? সেটা আমরা বের করব Q2 মাইনাস বড় হাতের Q2, অর্থাৎ সাধারণ বিভব হওয়ার পরে আধান বিয়োগ সাধারণ বিভব হওয়ার আগের আধান। যেহেতু আমরা ধরে নিলাম এখান থেকে এখানে আধান গিয়েছে, তাহলে পরে এর আধান বেড়ে গেছে আর আগে এর আধান কম ছিল। এইখানেও আমরা একই রকম ভাবে যদি C2V মাইনাস C2V2 বিয়োগ করি, V এর মান বসিয়ে, দেখব যে এই রাশিমালাটাকেই আমরা ফিরে পাচ্ছি। তার মানেটা কি? Q1 ড্যাশ ইকুয়াল টু Q2 ড্যাশ। আমরা এই রেজাল্টটাই আলোচনা করব। ক্যালকুলেশনটা অঙ্কের ব্যাপার, তোমরা নিজেরাই পারবে করতে। রেজাল্টটা হলো এ পরিবাহী যতটুকু আধান বর্জন করেছে, বি পরিবাহী ঠিক ততটুকু আধান গ্রহণ করেছে। এর অর্থ হলো এখানে আধান বন্টনের সময় কোনো আধানের অপচয় হয়নি, অর্থাৎ আধানের যে নিত্যতার সূত্র সেটা এখানে লঙ্ঘিত হচ্ছে না, এটা মেনে চলছে। এই হলো ভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহীর মধ্যে আধান বন্টন। এবার আমরা পড়ব আধান বন্টনের জন্য শক্তি ক্ষয়ের রাশিমালা। ভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহীর মধ্যে যখন পরিবাহীর দুটির মধ্যে আধান বন্টন হয়, তখন কিছুটা শক্তি ক্ষয় হয়। সেটা কি করে আমরা জানব? তাহলে আমাদের জানতে হবে যে ওই দুটো পরিবাহীকে সংযোগ করার আগে মোট কত শক্তি ছিল এবং সংযোগের পরে মোট কত শক্তি হলো। এই দুটো শক্তির রাশিমালার যে ডিফারেন্সটা, সেটাই হলো শক্তি ক্ষয়ের পরিমাণ। তাহলে আমরা প্রথমে সংযোগের আগে ধরে নেওয়া হলো দুটো পরিবাহীর ধারকত্ব যথাক্রমে C1 C2, এর বিভব V1, এর বিভব V2। তাহলে প্রথম এ পরিবাহীর শক্তি ইকুয়াল টু হাফ C1 V1 স্কোয়ার, এবং একই রকম ভাবে বি এর শক্তি হাফ C2 V2 স্কোয়ার।
তাহলে মোট শক্তি কত হচ্ছে, হাফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার। এটা হলো সংযোগের আগে। এইবার আমরা এদেরকে একটা সরু তার দিয়ে সংযোগ করলাম। জানি আমরা কিছুক্ষণের মধ্যে দুটোরই একটা সাধারণ বিভব হবে V, কমন পোটেনশিয়াল। তখন একই রকম ভাবে যদি আমি A এবং B এর শক্তি নির্ণয় করি, তাহলে A এর শক্তির রাশিমালাটা হবে হাফ C1 V স্কোয়ার, B এর হবে হাফ C2 V স্কোয়ার, এবং মোট শক্তি সংযোগের পরে এটা হবে। তাহলে এখান থেকে দেখো V স্কোয়ার কমন নিলে C1 প্লাস C2। আমরা এর আগে V এর একটা রাশিমালা নির্ণয় করেছিলাম, সেটা মনে আছে তোমাদের? তাহলে V এর রাশিমালাটা ছিল C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। যেহেতু স্কোয়ার আছে তাহলে একটা করে স্কোয়ার দিয়ে দেব। একটা C1 প্লাস C2, একটা C1 প্লাস C2 কেটে গেল। তাহলে সংযোগের পরে শক্তি কত হলো, হাফ C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। তাহলে সংযোগের আগে একটা শক্তি ছিল, পরে একটা শক্তি। এবার আমরা যদি আমি বিয়োগ করি তাহলে শক্তি ক্ষয় রাশিমালাটা নির্ণয় করা যাবে। এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝে গেছো আশা করি। তাহলে এবার আমরা শক্তি ক্ষয় রাশিমালা নির্ণয় করি। শক্তি ক্ষয়ের পরিমাণ। তাহলে প্রথমে শক্তির রাশিমালাটা কত ছিল, হাফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার, এবং এখন কত হলো আমরা এখনই বের করেছিলাম, হাফ C1 প্লাস C2 সরি C1 প্লাস C2টা নিচে ছিল, আর উপরে ছিল C1 V1 প্লাস C2 V2 স্কোয়ার। তোমাদের কাজ হচ্ছে এটাকে লসাগু করে ক্যালকুলেশনটা করা। আমি জাস্ট রেজাল্টটা লিখে দিচ্ছি। এগুলো শক্তি ক্ষয় রাশিমালা। C1 C2 এগুলো ধনাত্মক, তাহলে গোটাটা ধনাত্মক রাশি। V1 গ্রেটার দেন V2, তাহলে V1 মাইনাস V2টা পজিটিভ, এবং হোল স্কোয়ার আছে, স্বাভাবিকভাবে এটা একটা পজিটিভ রাশি। তাহলে শক্তি ক্ষয়ের রাশিমালাটা পজিটিভ, অর্থাৎ শক্তি ক্ষয় হয়। কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা জানি যে শক্তির কখনো ক্ষয় হতে পারে না। তাহলে এই শক্তিটা যায় কোথায়? যখন একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীতে আধানের প্রবাহ ঘটে, এই তারের মধ্য দিয়ে সেই শক্তিটার বহিঃপ্রকাশ ঘটে তাপ শক্তি হিসাবে বা তড়িৎ শক্তি হিসাবে। তাহলে এটাই হলো আধান বন্টনের জন্য শক্তি ক্ষয়ের রাশিমালা।